হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওয়ারিয়ার টুয়ার্ড সবার প্রিয় ইউটিউব চ্যানেল কেমফেল বাংলা। সবাইকে আবার স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, ঠিক আমার মতোই। তো আজকে আমরা শুরু করব আমাদের নতুন জার্নি, আমাদের কেমিস্ট্রির জার্নি। ক্লাস 11-এর সেমিস্টার 1-এর প্রথম অধ্যায় বা প্রথম চ্যাপ্টার, যার নাম কি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো আজকে আমরা কি পড়ব? সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, অর্থাৎ আমরা যেটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা। এই ধারণা শুরু করার আগে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তোমাদেরকে শোনাই, যেটা কয়েক বছর আগে আমার সঙ্গে ঘটেছিল। যখন আমি একই রকমভাবে আমি একটা জায়গাতে পড়াচ্ছিলাম, তো সেই সময়তে যখন আমি চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো তখন হঠাৎ করে একজন ছাত্র উঠে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে যে এই সব কেমিস্ট্রি আবার কি, এবার কোত্থেকে এলো, এর বা কি কাজ, এটা পড়ে কি হবে, এটা না পড়লেই বা কি হবে, এটা তো শুধুমাত্র হেডেক দেয়, এটা একটা মাথা যন্ত্রণা, একটা টেনশনের একটা বিষয়, এর কোনো গুরুত্ব তো আমি তো বুঝতে পারি না। তা আমি বললাম যে কি, আচ্ছা তাই নাকি, তো কেন, কিসের জন্য তুমি গুরুত্ব বুঝতে পারো না? তো সে বলছে, দেখুন আমার বাবা, সে কখনো সায়েন্স পড়েনি, কিন্তু সেও একজন সাকসেসফুল একজন বিজনেসম্যান। আমার বাবা একজন কোটিপতি, তো কই তাকে তো সায়েন্স পড়তে হয়নি, তাকে তো কেমিস্ট্রি পড়তে হয়নি, তাহলে কেমিস্ট্রি পড়েই বা কী হবে, না পড়েই বা কী হবে? আমার ঠিকই আছে, ঠিকই বলেছো। তো কোটিপতি হওয়া, সাকসেসফুল হওয়া, এগুলোর পেছনে তো সাবজেক্টের যে দায়ী থাকবে তেমন তো কোনো বিষয় নাই, সে আরও অন্য বিভিন্নভাবে হতে পারি। তো কেমিস্ট্রির গুরুত্বটা কি আমাদের সমাজে, তো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমি ওই ছেলেটাকে তখন বলেছিলাম, আচ্ছা তোমার সাকসেসফুল যে বাবার কথা বলছো, তোমার বাবার একটু ডেইলি লাইফের রুটিনটা একটু আমাকে বলবে? তো সে বললো, হ্যাঁ কেন বলবো না। তো সে বলছে কি, আমার বাবা খুব সকালবেলাতে ঘুম থেকে ওঠে, খুব সকালের কথা বলছি, সকালে ঘুম থেকে উঠে ওর বাবা কোথায় গেল, ওর বাবা যায় বাথরুমে যায়। আচ্ছা বাথরুমে গিয়ে সেখানে ফ্রেশ হয়, ফ্রেশ হওয়ার পরে সে মুখ ধয়, যেগুলো আমরা বলি যে টুথপেস্ট ইউজ করে, তারপরে একটু ফেস ওয়াশ দিয়ে একটু মুখ ধয়, একটু মাথা চুলটা ধয়, একটু স্নান টান করে, তারপরে বেরিয়ে আসে। ওকে, আমি বললাম তারপর কি করে? তারপর উনি বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পরে একটু চা খান, চায়ের সঙ্গে কিছু হয়তো বিস্কিট খান, তারপরে উঠে গিয়ে একটু বাজারের দিকে যান, বাজার থেকে ফিরে আসে, ফিরে এসে কিছু ওষুধপত্র খান, ওষুধপত্র খাওয়ার পরে একটু ভাত খান, ভাত খাওয়ার পরে গাড়ি নিয়ে অফিসে বেরিয়ে চলে যান রেডি হয়ে। সারাদিন অফিসে কাজকর্ম করে আসার পরে একই রকম সন্ধ্যেবেলায় ফিরে আসে, ফিরে এসে আবার বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে, তারপর ঘুমিয়ে পড়ে। এই তো লাইফস্টাইল। তো আমি বললাম কি, আচ্ছা বেশ, খুবই ভালো কথা। এই যে তুমি বললে যে কেমিস্ট্রি পড়ে কি হবে, কিচ্ছু হবে না, এর কোনো গুরুত্ব নেই। তো আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমার বাবার লাইফ স্টাইল বলো অথবা তোমার ডেলি লাইফ রুটিন বলো, তোমার নিজের ডেলি লাইফ রুটিনের দিকে একটু তাকিয়ে বলো তো। সকালে ঘুম থেকে উঠে একদম বাথরুমে গেলে, আচ্ছা বাথরুমে যাওয়ার পরে তুমি যে ফেস ওয়াশটা ব্যবহার করলে, এই যে তুমি স্নান করার সময় শ্যাম্পুটা ব্যবহার করলে, এই যে তুমি সাবানটা ব্যবহার করলে, আচ্ছা বলো তো এই শ্যাম্পু সাবান কোন গাছ থেকে আমরা ফল হিসাবে পাই? আর সে বললো যে কি, না তো এগুলো ফল হিসেবে কেন পাওয়া যাবে? তা নিশ্চয়ই আমরা কি মাটি খুঁড়ে বা কোনো জায়গা থেকে সরাসরি এগুলো আমরা পাই? তার উত্তরে সে একই রকম, সে বললো যে কি, না সেগুলো তো সরাসরি পাওয়া যায় না। তাহলে এই সমস্ত জিনিসগুলো আজকে যেগুলো আমরা ব্যবহার করছি, এগুলো পেলাম কোত্থেকে? আচ্ছা ঠিক বাদ দাও, তুমি যেই ব্রাশটা ইউজ করছিলে বাথরুমের ভেতরে, তোমার যে ওই টুথপেস্টটা যার ওপর তুমি নিয়ে তুমি দাঁতটা মাজলে, সেই টুথব্রাশটাই তুমি কোথায় পেয়েছো? ওইখানে যে বালতিটা ছিল সেটা তুমি কোথায় পেয়েছো? আচ্ছা তোমার বাথরুমে যে টাইলস লাগানো ছিল সেটা তুমি কোথায় পেয়েছো? তোমার বাথরুমে যে পাইপগুলো ছিল সেগুলো তুমি কোথায় পেয়েছো? আচ্ছা তোমার বাথরুমে যে রং করা ছিল দেওয়ালের, সে রংটা তুমি কোথায় পেয়েছো? এগুলো কি গাছ থেকে সরাসরি পাই, বৃষ্টি আকারে পড়ে, অথবা মাটি থেকে আমরা সরাসরি পাই? আচ্ছা কোনোটাই তো না। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা পেলাম কি করে? এটাই হলো কেমিস্ট্রির অবদান। কেমিস্ট্রি যদি না থাকতো তাহলে সেগুলোকে কিন্তু আমরা ব্যবহারযোগ্য হিসেবে কখনো পেতাম না। কেমিস্ট্রি ছিল, তাই আজকে আমরা এই সমস্ত জিনিসগুলোকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারছি। আচ্ছা বেশ, তারপর উনি যে চা খেলেন, আমরা চায়ের পাতাটা
কি সরাসরি গাছ থেকে ছিঁড়ে কি আমরা কি চা তৈরি করলাম কি? নিশ্চয়ই না। আচ্ছা, এই চাটা আমরা প্যাকেট কেটে আমরা তৈরি করেছি। আচ্ছা, চায়ের যে পাতা বলো বা চায়ের যে গুটি বলো, যাই বলো, সেগুলো প্যাকেটজাত অবস্থায় ছিল। আচ্ছা, সেই প্যাকেটটা তো 2 মাস 3 মাস 4 মাস বা 1 বছর বা দীর্ঘ সময় ধরে দোকানে পড়েছিল। তো এতদিন পড়ে থাকার পরও সেই চায়ের পাতাটা নষ্ট হলো না, কিসের কারণে? আচ্ছা, চায়ের পাতাটাও কি সরাসরি কি আমরা গাছ থেকে ছিঁড়ে কি ইউজ করলাম? তাও তো নয়। যেখানে দেখবে যে প্রকৃতির কোনো জিনিস সরাসরি আমরা ব্যবহার করি না, প্রকৃতির যে কোনো বস্তু আমরা মডিফাই করে যেখানে আমরা ব্যবহার করছি, সেখানেই কেমিস্ট্রির অবদান। কেমিস্ট্রি এই মডিফিকেশনটা করে এবং কেমিস্ট্রি ওই বস্তুগুলোকে আমাদের ব্যবহারযোগ্য করে তোলে। ঠিক? তাহলে আমরা যদি বলি যে মোটামুটি এই সারাদিনে বাথরুমেই তুমি দেখো, এই বাথরুমের ভিতরেই কতগুলো জিনিস যেগুলো কেমিস্ট্রির অবদানে তুমি পেয়েছো। বাথরুমের ভিতরে অবস্থিত যদি বলি যে টুথপেস্ট, সেটা তুমি কেমিস্ট্রির অবদানের জন্য পেয়েছো। আমি যদি বলি তোমার ফেস ওয়াশ, সেটা তুমি কেমিস্ট্রির অবদানের জন্য তুমি পেয়েছো। একই রকম ভাবে আমি যদি বলি যে তুমি শ্যাম্পুটা ব্যবহার করছো, সেটাও কেমিস্ট্রির অবদানের জন্য তুমি পাচ্ছ। তাহলে বোঝা গেল যে আমাদের কেমিস্ট্রি ছিল বলেই আমাদের ডেইলি লাইফটা বা আমাদের দৈনন্দিন জীবনটা অনেক সুখের হয়েছে, অনেক আরামদায়ক হয়েছে। তাহলে এই আমাদের জীবনটাকে আরামদায়ক করার ক্ষেত্রে কেমিস্ট্রির কিন্তু একটা বড় অবদান রয়েছে। ঠিক তাই কিনা? তাহলে এবার আমরা একটু চোখটা খুলে দেখি তো, সত্যি কি শুধুমাত্র আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য বা আমাদের ডেইলি লাইফটাকে একটু সুন্দর করার জন্য কি কেমিস্ট্রি শুধু অবদান রয়েছে? এই যে আমরা এক্ষুনি বললাম যে কিনা আমার তোমার বাবা বা আমরা সকলেই যে ওষুধপত্রগুলো খাই, তো সেগুলো তো প্রকৃতি থেকে সরাসরি তো আমরা পাই না। সেগুলো কি প্রকৃতির যে কোনো পদার্থ বা যে কোনো বস্তু বা যে কোনো উদ্ভিদ, সেখান থেকে মডিফিকেশনে আমাদের কাছে পৌঁছয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ আমরা যদি বলি যে যত রকম ওষুধপত্র আছে, 1 নম্বর যদি আমরা বলি কেমিস্ট্রির অবদানটা কি আমাদের জীবনে, তাহলে আমরা 1 নম্বর বলতে পারি কি দৈনন্দিন জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে, দৈনন্দিন জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে কেমিস্ট্রির অবদান আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এছাড়াও যদি আমরা বলি ওষুধপত্র তৈরির ক্ষেত্রে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে, সেখানেও কেমিস্ট্রি এক বড় অবদান রয়েছে। তার কারণটা কি, আমরা যত রকম সেটা আমরা খাওয়ার ওষুধ বলতে পারি, আচ্ছা ইঞ্জেকশন দিয়ে লাগানোর ওষুধ বলতে পারি, অথবা মলম আকারে যেগুলো আমরা দেহের বাইরে আমরা ইউজ করি, সমস্ত ওষুধই বলি, অথবা যত রকম আমরা কীটনাশক বলি, যেমন আমরা একটা উদাহরণ দিই, যেমন ডেটল আমরা ইউজ করি, অথবা আমরা এখন লাইজল ইউজ করি বা ফিনাইল ইউজ করি, এই সমস্তগুলোকে কীটনাশক হিসাবে বা আমরা বাথরুমে বা জামা কাপড়ের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই সমস্ত জিনিসগুলোই কি, সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের মেডিকেল বা আমাদের ডাক্তারি লাইনের একটা ব্যবহার, এবং এই বিষয়বস্তুগুলো আজকে আমরা পেয়েছি শুধুমাত্র এই কেমিস্ট্রি বিজ্ঞানের জন্যই। আচ্ছা, আমরা আরো একটু ভেবে দেখি তো, চিকিৎসা বিজ্ঞান ছাড়াও আরো কোনোভাবে আমাদেরকে কেমিস্ট্রি সাহায্য করে কিনা। তো আমরা একটু চারিদিকে একটু তাকিয়ে দেখি যে আমাদের বেঁচে থাকতে গেলে যে কয়েকটা জিনিসের খুব প্রয়োজন হয়, যার মধ্যে অক্সিজেন যেমন একটা গ্যাসের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, আচ্ছা এছাড়াও খাবারেরও তো প্রয়োজন হয়। তো অক্সিজেন একটা পরিবেশে থাকে এবং যেখান থেকে আমরা সরাসরি সেটা গ্রহণ করি, এটা না বোঝা গেল। জলটাও পরিবেশে থাকে, আমরা সেটাকে মাটির তলা থেকে হোক বা বিভিন্নভাবে উত্তোলন করে হোক বা সংগ্রহ করে হোক সেটাকে আমরা পান করে থাকি, সেটা বোঝা গেল। কিন্তু যেটা খাবারের বিষয়টা, যেই খাবারগুলো আমরা খেয়ে থাকি, যে ফসলগুলো আমরা খেয়ে থাকি, সে ফসলগুলো কি করতে হয়, আমাদেরকে সাধারণত উৎপাদন করতে হয়। তো আমরা নিশ্চয়ই কখনো খেয়াল করে দেখেছি যে শস্য উৎপাদনের ক্ষেত্রে বা ফসল ফলানোর ক্ষেত্রে হয়তো দুজন কৃষক ফসল ফলাচ্ছে, একজন কৃষকের উৎপাদন ভালো হলো, অপরজনের খুব একটা ভালো হলো না। যখন কারণ যাচাই করতে গিয়ে দেখা গেল যে একজন কৃষক যেই কীটনাশক বা যেই সার ব্যবহার করেছে তার জমিতে, অপরজন কৃষক সেটা ব্যবহার করেনি। তাহলে বোঝা গেল এই যে সার বা কীটনাশক ইত্যাদির প্রয়োগ করার ক্ষেত্রে, আমরা কৃষিকার্যের ক্ষেত্রে বলি অথবা ফার্মিংয়ের ক্ষেত্রে বলি, আমাদের
যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজনীয় খাদ্যবস্তু, তাদের উৎপাদনকে আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে আমার বোঝা গেল কি, যে কৃষি কার্যের ক্ষেত্রেও রসায়ন বিজ্ঞানের একটা বড় অবদান রয়েছে। অর্থাৎ রসায়ন বিজ্ঞান ছিল বলেই আজ পর্যন্ত রসায়ন বিজ্ঞানের গবেষণা হয়েছে বলেই এই বিভিন্ন কীটনাশক বা সারগুলো আমরা আমাদের ব্যবহারের জন্য আমরা পেতে পেরেছি। একই রকমভাবে যদি আমরা আরও দেখি, ওই যে ছেলেটার কথা বললাম, তার বাবার কথা, তার বাবা যখন অফিস যেত গাড়ি চালিয়ে যেত, গাড়ি ছিল তাদের, গাড়ি করে যেত। তো গাড়িটা কি এমনিতে চলতো? তো বলতো না, এমনিতে তো চলে না, গাড়িতে পেট্রোল দিতে হয়। তো আমি তখন বললাম, আচ্ছা এই পেট্রোলটাও কি আমাদের পরিবেশে কি এমনি কি বৃষ্টি আকারে পড়ে? নিশ্চয়ই পড়ে না। তো পেট্রোলটাও কি করা হয়, আমরা ইতিপূর্বে জেনেছি বা আমরা জানি সকলে কম বেশি, যে মাটির তলা থেকে যেটা ক্রুড অয়েল বলা হয় বা পেট্রোলিয়াম, সে পেট্রোলিয়ামকে তুলে সেখান থেকে বিভিন্নভাবে পরিশোধন করে, অর্থাৎ পিউরিফিকেশন করে আমরা পেট্রোলটাকে পাই, যেটাকে আমরা বিভিন্ন যানবাহনে আমরা ব্যবহার করি, যেটার জন্য যানবাহনটা চলতে থাকে। তো তাহলে এখন নিশ্চয় পেট্রোল যে পরিশোধন ক্ষেত্র, আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের আশেপাশে অনেকগুলো পেট্রোলের পাম্প হয়তো আছে, পেট্রোল হয়তো পাওয়া যায়, কিন্তু পেট্রোলিয়াম থেকে পেট্রোল তৈরি করার এই যে প্রসেসটা, এটাকে আমাদের আশেপাশে সচরাচর দেখতে পাই কি? তা কিন্তু পাই না। এটা দেখে থাকবে, মানে জেনে থাকবে যে যেখানে পেট্রোলিয়ামটা পরিশোধন হয়, সেটা গুটি কতক জায়গাতে, অর্থাৎ গুটি কতক মানুষ বা সংস্থা দ্বারাই পরিচালিত হয়, এবং তার একটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রতে, অর্থাৎ শিল্পক্ষেত্রে বা কারখানার ভিত্তিকভাবে একটা বিশাল অ্যামাউন্টে পেট্রোলগুলোকে একসঙ্গে পরিশোধন করে থাকে। তাহলে শুধুমাত্র পেট্রোলের ক্ষেত্রেই কেন, আমরা 4 নম্বর পয়েন্টটাকে লিখি যে শিল্পক্ষেত্রেও, কোন ক্ষেত্রে বললাম? শিল্পক্ষেত্রেও এই রসায়ন বিজ্ঞানের একটা বড় অবদান দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা পেট্রোলিয়াম পরিশোধনের কথা বলি, যদি আমরা সিমেন্ট তৈরি করার ইন্ডাস্ট্রির কথা বলি, যদি আমরা তেল তৈরি করার ইন্ডাস্ট্রির কথা বলি, অথবা আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন যে সমস্ত আমাদের কারেন্টের যেগুলো ওয়্যার আমরা ব্যবহার করছি, আজকাল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্লাস্টিক বা পিভিসির দরজা আমরা ব্যবহার করছি, এই সমস্ত জিনিসগুলো যেখানে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্পক্ষেত্রে, এই সমস্ত জিনিসগুলো কি সম্ভব হতো যদি আমাদের কেমিস্ট্রির অগ্রগতি যদি এতটা না আসতো? তো কেমিস্ট্রি ছিল, তাই আজকে এই জিনিসগুলোকে আমরা আমাদের হাতের মুঠোয় খুব সহজে পেয়ে যাচ্ছি। তা যদিও আমরা বুঝতে না পারি যে কেমিস্ট্রি পড়ে কি হবে, তো হয়তো আমার কিছু হবে না, কিন্তু কেমিস্ট্রি কেউ একজন পড়েছিল, কেউ একজন গবেষণা করেছিল, কেউ একজন পাগলের মতো ভালোবেসেছিল কেমিস্ট্রিকে, সেজন্য আজকে আমাদের জীবনটা হয়তো সুখে স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হতে পেরেছে। বা ফার্দার আমাদের যত আরো ভবিষ্যৎ যাবে আরো সুন্দর হবে। তো এছাড়াও আমরা যদি আরো কিছু কিছু ক্ষেত্র যদি আমরা দেখি কেমিস্ট্রি আমাদের কিভাবে সাহায্য করে, তো সেখানে আমরা দেখব নিউক্লিয়ার কেমিস্ট্রি ক্ষেত্র বা নিউক্লিয়ার রসায়ন শক্তি, এটাও একটা ক্ষেত্র আছে যেখানে আমরা সচরাচর শুনে থাকি যে বিভিন্ন জায়গাতে যেগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে, অর্থাৎ পারমাণবিক চুল্লি, যেখানে কয়লা নয় বরং তেজস্ক্রিয় মৌলকে পুড়িয়ে বা তাদের বিক্রিয়া ঘটিয়ে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা হয়। তাহলে এই যেখানে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে, সেটাও কিন্তু কেমিস্ট্রিরই একটা অবদান। ঠিক, তাহলে এখানেও বোঝা গেল যে এই সমস্ত যে কয়েকটা আমরা ভাগ লিখে রেখেছি, এই ভাগগুলোর দিকে আমরা যে একটু তাকিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে কি, যে না, এই সমস্ত ভাগগুলো আমাদের জীবনে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তা কেমিস্ট্রির গুরুত্ব অপরিসীম, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একবার দেখে নিব যে কেমিস্ট্রি আমাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে। তাহলে আমরা দেখে নিয়েছি যে আমাদের ডেইলি লাইফসে বা আমাদের মানব জীবনের ক্ষেত্রে কেমিস্ট্রির অবদান কতটুকু। তো এই কেমিস্ট্রির অবদানের অপরিসীম গুরুত্ব থাকার জন্যই প্রাচীনকাল থেকে, আচ্ছা কতটা প্রাচীনকাল, যদি আমি প্রশ্ন করি যে কেমিস্ট্রির উদ্ভবটা হলো কবে থেকে, শুরু কবে থেকে, আমরা খুব ছোটবেলা থেকেই আমরা একটা প্রশ্ন পড়ে থাকি না, যে ইতিহাসের জনক কাকে বলা হয়, অথবা গণিতের জনক কাকে বলা হয়, ঠিক একই রকমভাবে রসায়নের জনক কাকে বলা হয়।
এরকম হয়তো আমরা কম বেশি অনেক প্রশ্ন শুনেছি বা আমরা পড়েওছি। কিন্তু যদি আমরা একটু একটু সামান্য যদি একটু বুদ্ধি দিয়ে একটু ভাবি, তাহলে আমরা খুঁজে কি পাবো, যে রসায়নের জনক অথবা রসায়নের আবিষ্কর্তা বলি বা যাই বলি না কেন আমরা, অর্থাৎ রসায়ন সৃষ্টি কবে থেকে হয়েছে, যবে থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকে রসায়ন সৃষ্টি হয়েছে, তাই কিনা? অর্থাৎ এই যে নেচারে বা প্রকৃতিতে, এটা সায়েন্স তো অবিরাম, সব সময়ের জন্য চিরন্তন, প্রথম থেকেই তো আছে। আমরা মানুষ তারা কি করি, এই সেই সায়েন্সে বা প্রকৃতির যে নিয়মগুলোকেই, সেগুলোকে সায়েন্সের সূত্র আকারে আমরা সেগুলোকে ডিসকভার করি বা আবিষ্কার করে থাকি। তো তাহলে যখন আমাদের মানব জীবনের প্রাচীন ইতিহাসে, অর্থাৎ যদি আমরা বলি যখন আমরা আদিম মানুষ ছিলাম, যখন আমরা আদি মানব ছিলাম, ঠিক তখন থেকে কেমিস্ট্রি উৎপত্তি হয়েছে। কিভাবে? যখন তারা দেখলো কি, যে নেচারকে তারা মিমিক করতে গিয়ে বা নেচারকে ফলো করতে গিয়ে যখন তারা দেখলো যে হয়তো কোনো ক্ষেত্রে তাদের শরীরের কোনো অংশ কেটে গেছে বা ছিঁড়ে গেছে, তখন তারা দীর্ঘদিনের প্রচেষ্টাতে বা অনেক কিছু লক্ষ্য করে তারা দেখলো যে কি অমুক গাছের একটা পাতার যদি রস সেখানে লাগানো যায় বা অমুক গাছের পাতা ওষুধি আকারে সেই কাটা জায়গাতে লাগানো যায়, তাহলে তো ব্যথাটা উপশম হয়, হয়তো রক্ত পড়া বন্ধ হয়। তাহলে এই যে মানুষ দেখলো যে আমার শরীরের কোনো অংশ ক্ষত হয়ে গেছে, সে ক্ষতটাকে আমি দূর করব কিভাবে, ব্যথাটাকে আমি দূর করব কিভাবে, তার জন্য প্রকৃতির কোন গাছটা বা কোন ভেষজটা আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটা যে খুঁজে মানুষ বের করলো, এই যে চাহিদা আকাঙ্ক্ষা, সেটাই তো হলো কেমিস্ট্রি, সেটাই তো হলো সায়েন্স। তো এই জন্যই সায়েন্স বা কেমিস্ট্রির অগ্রগতি শুরু হলো প্রাচীনকাল থেকেই। তো কেমিস্ট্রি যে কাকে বলে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তো কেমিস্ট্রি কাকে বলে এটা আমরা কি বুঝবো কিভাবে? তাহলে আমরা এখন যদি একটা প্রশ্ন করি যে কেমিস্ট্রি ব্যাপারটা কি, সাধারণভাবে হোয়াট ইজ কেমিস্ট্রি? কেমিস্ট্রি কি বা রসায়ন কি? একটা মিস্টিরিয়াস জিনিস, খুব সাধারণভাবে বলা যায়, কারণ এখানে কেমিস্ট্রিতেই একটা মিস্ট্রি শব্দটা এখানে আছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, এটা মিস্ট্রি কিছুই নয়। কেমিস্ট্রি হলো একটা ইন্টারেস্টিং একটা জিনিস। খুব সাধারণভাবে আমরা বলতে পারি কি, যে কেমিস্ট্রি ইজ নাথিং বাট স্টাডি অফ ম্যাটার। অর্থাৎ কেমিস্ট্রি হলো যে কোনো পদার্থ, যে কোনো পদার্থ যেগুলো আমাদের আশেপাশে আমরা দেখতে পাই বা আমরা অনুভব করতে পারি, সেটা হতে পারে মাটি, সেটা হতে পারে জল, সেটা হতে পারে কোনো কাঠ, সেটা হতে পারে কোনো বাড়ি, সেটা হতে পারে কোনো উদ্ভিদ, নদী নালা, ঝর্ণা, আকাশ বাতাস, কুছ ভি, সেটা হতে পারে কোনো গ্রহ, হতে পারে কোনো নক্ষত্র, হতে পারে কোনো গ্যালাক্সি, অর্থাৎ আমাদের ইউনিভার্সের মধ্যে উপস্থিত যে কোনো পদার্থ নিয়ে গবেষণা করার নামই হলো কেমিস্ট্রি। কীরকম জিনিস, হয়তো কোনো একটা পদার্থ আমরা পেলাম, সেই পদার্থটা কিভাবে গঠিত হয়েছে, অর্থাৎ পদার্থটাকে যদি আমরা ভাঙতে শুরু করি, তাহলে ভাঙতে ভাঙতে আমরা কত দূর পর্যন্ত ভাঙতে পারবো, এই যে আকাঙ্ক্ষা, তার নামই হলো কেমিস্ট্রি। আচ্ছা, যেমনটা আমি কথার কথা বলি, যে আমরা যদি বলে থাকি যে আমার কাছে বড় এক বালতি জল আছে, অর্থাৎ এক বালতি জলের পরিমাণ অনেকটা বেশি। আচ্ছা, আমরা কি কোনোভাবে এক বালতি জলকে কি আমরা টুকরো টুকরো করতে পারবো? আচ্ছা, টুকরো টুকরো করা মানে কি, তাদেরকে বিভিন্ন আলাদা আলাদা ভাগে কি ভাগ করতে পারবো? হ্যাঁ, এখন যদি বলি যে এক বালতি এই জলটাকে যদি আমরা বিভিন্ন ছোট ছোট গ্লাসে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে কি তাকে ভাগ করা যায়? তাহলে বোঝা গেল, অর্থাৎ এক বালতি জলকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, অর্থাৎ বিভিন্ন গ্লাসে তাকে পৃথকভাবে ভাঙতে পারি বা আলাদা করতে পারি। তো মানুষ ভাবতে থাকলো, আচ্ছা যেমন আমরা এক বালতি জলকে বিভিন্ন গ্লাসে ভাগ করতে পারছি, তো দেখি তো এই গ্লাসের জলটাকে আরো ভাগ করা যায় কিনা। তো তখন তারা কি দেখলো, যে এক বালতি জল, এক গ্লাস জল যখন আমরা নিলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এক বালতি জলের থেকে এক গ্লাস জলের পরিমাণটা কম, অর্থাৎ জলটাকে ক্ষুদ্র করা গেল। তাহলে দেখি তো এই এক গ্লাস জলকে আমরা আরো পুনরায় আরো ক্ষুদ্র করতে পারি কি পারি না? তো যদি দেখা যায়
আমরা 1 ফোঁটা জল নিলাম। আচ্ছা বলি তো 1 ফোঁটা জলের পরিমাণ 1 গ্লাস জলের থেকে কম না বেশি? নিশ্চয়ই কম। আচ্ছা যদি আমরা ভাবি এই 1 ফোঁটা জলকে কি আরো কি ক্ষুদ্র করা যায়? এই মানুষের যে আকাঙ্ক্ষা, এই যে মানুষের যে চাহিদা, অর্থাৎ যে কোনো বস্তুকে যদি আমরা ক্ষুদ্র করতে পারি তাহলে কত দূর পর্যন্ত ক্ষুদ্র করতে পারি? আবার দেখি তো কত দূর পারা যায়। এটাই হলো সায়েন্স, আর এটাই হলো কেমিস্ট্রি। তাহলে এই চ্যাপ্টারে আমরা মূলত যে সমস্ত ধারণাগুলো শিখব বা যে সমস্ত ধারণাগুলো আমরা পাবো সেগুলি হলো পরমাণুর ধারণা আমরা পাবো, আমরা অণুর ধারণা আমরা পাবো, এবং অণু পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে, সেই রাসায়নিক বিক্রিয়া করার বিভিন্ন সংযোগ সূত্র সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ সংযোগ সূত্র মানেটা কি? সংযোগ সূত্র মানে খুব সাধারণভাবে আমরা বলতে পারি, যখন দুটো বা একাধিক পরমাণু বা 2 বা ততোধিক পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো যৌগ গঠন করতে যায়, তখন তাদের মধ্যে একটা রেশিও মেনটেন করে তারা যৌগ গঠন করে। রেশিও বা অনুপাত, ব্যাপারটা কীরকম? কথার কথা আমি খুব সাধারণভাবে একটা উদাহরণ যদি দিই, যখন আমরা কোনো সবজি তরকারি রান্না করতে যাই, এবার খুবই সাধারণভাবে আমরা বলতে পারি কি, যদি আমরা 2 লিটার ডাল রান্না করি, 2 লিটার, কারণ ডালটা তরলই হয়, তো সেখানে যতটুকু লবণ লাগবে 4 লিটার ডালে নিশ্চয় তার ডবল লবণ লাগবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে 2 লিটার ডালের জন্য লবণ কতটুকু লাগে তার নির্দিষ্ট একটা অনুপাত আছে। তার থেকে কম যদি লবণ দিই তবুও খেতে ভালো লাগবে না, বা তার থেকে বেশি লবণ দিলেও সেটাও খেতে ভালো লাগবে না বা খেতে পারাই যাবে না তখন। তাহলে ওই ডালের পরিমাণ কতটুকু হবে তার উপর ভিত্তি করে লবণের পরিমাণটা আছে কি নেই, নিশ্চয় আছে। ঠিক সেরকমই বিভিন্ন পরমাণু যখন তারা একে অপরের সঙ্গে বিক্রিয়া করে নতুন যৌগ গঠন করে, সেক্ষেত্রেও পরমাণুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন অনুপাত তারা ধারণ করে, সেগুলোকে আমরা সাধারণত সংযোগ সূত্র হিসাবে এখানে পড়ে থাকবো। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা কি কি শিখব? তো তার আগে আমরা কি জানলাম, যদি বলা হয় যে কেমিস্ট্রি কি, তাহলে তার উত্তরটা কি বলবো? কেমিস্ট্রি হচ্ছে বিভিন্ন বস্তু নিয়ে গবেষণার নামই হলো কেমিস্ট্রি, অর্থাৎ স্টাডি অফ ম্যাটারই হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হলো আমাদের আশেপাশে উপস্থিত যে কোনো বস্তু বা পদার্থের গঠনকে জানার যেটা প্রচেষ্টা, সেটাই হলো কেমিস্ট্রি। অর্থাৎ ক্ষুদ্রতর আকারে গিয়ে দেখা যে কোনো পদার্থ কিভাবে গঠিত হয়েছে, কি কি দ্বারা গঠিত হয়েছে। এবং এই চ্যাপ্টারেই আমরা জানবো মূলত এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো? এই চ্যাপ্টারে আমরা মূলত জানবো পরমাণু সম্পর্কে। এই চ্যাপ্টারে আমরা মূলত জানবো অণু সম্পর্কে। এই চ্যাপ্টারে আমরা মূলত জানবো রাসায়নিক সংযোগ সূত্র সম্পর্কে, যেটা আমরা এক্ষুনি বললাম। এই চ্যাপ্টারে আমরা জানবো তুল্যাঙ্ক ভার সম্পর্কে। এই চ্যাপ্টারে আমরা জানবো মোল সম্পর্কে। এই চ্যাপ্টারে আমরা জানবো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করার বিভিন্ন গণনা সম্পর্কে। ইত্যাদি বিষয়গুলো আমরা বোর্ডে লিখেছি, আমরা এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই চ্যাপ্টারে ধীরে ধীরে। তো যেটা আমরা ইতিমধ্যে জানলাম যে কেমিস্ট্রি আমরা কেন পড়বো, এর গুরুত্বটা কি, কেন পড়া উচিত। আমাদের সকলের কাছেই নিশ্চয়ই বিভিন্ন উপাদান হিসেবে টেক্সট বই অথবা বিভিন্ন টিএলএম আছে, সেখান থেকে আমরা আরও জানতে পারবো এই বিষয়গুলো সম্পর্কে। তো আমরা ছোট্ট করে শুরু করি বা ছোট্ট করে আমরা বোঝার চেষ্টা করি যে মানুষ প্রথম থেকে কিভাবে এই সমস্ত বিষয় সম্পর্কে তারা অবগত হলো। তো আমি এক্ষুনি বললাম কি, মানুষ সর্বপ্রথম কি করেছিল? সর্বপ্রথম মানুষ তার পরিবেশে উপস্থিত বিভিন্ন পদার্থ নিয়ে তারা গবেষণা শুরু করে, বিভিন্ন পদার্থ কেমন সেগুলো সম্পর্কে তারা জানতে শুরু করে। তবে কথার কথা বলি, আমাদের পরিবেশে উপস্থিত যে কোনো পদার্থ আমরা নিয়ে যদি আমরা গবেষণা শুরু করি, তো সেখান থেকে আমরা সর্বপ্রথম কি পাই?
আমরা পরিবেশ থেকে সর্বপ্রথম আমরা পদার্থ পাই, অর্থাৎ কোনো একটা বস্তু পাই, যার কি থাকে, যার আকার থাকে, আয়তন থাকে, ভর থাকে, সর্বোপরি যার কোনো একটা অস্তিত্ব থাকে। ঠিক, তাহলে আমরা সর্বপ্রথম পরিবেশের দিকে যাব। পরিবেশে গিয়ে আমরা কি নেব? পরিবেশ আমাকে কি দিবে? পরিবেশ আমাকে দিবে সর্বপ্রথম কোনো একটা পদার্থ দিবে। ঠিক, এই পদার্থ আমরা কোথায় পেয়েছি বললাম? এই পদার্থ আমরা পেয়েছি পরিবেশ থেকে। তো মানুষ এই পদার্থকে নিয়ে যখন গবেষণা করতে গেল, তখন মানুষ দেখলো কি, যে পদার্থ মূলত দুই রকম ভাবে পরিবেশে পাওয়া যাচ্ছে। একটাকে তারা দেখলো তারা মিশ্র পদার্থ, একটাকে দেখলো তারা বিশুদ্ধ পদার্থ। আচ্ছা, মিশ্র পদার্থ কাকে বলে? মিশ্র পদার্থ দেখলো যে যেখানে কোনো পদার্থকে যদি আমরা আলাদা করার চেষ্টা করি, তাহলে সেখান থেকে ভিন্ন ভিন্ন আরো দুই বা ততোধিক বা তার থেকে বেশিও বিশুদ্ধ পদার্থ পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিই। আমি এখানে দুটো পদার্থের নাম লিখেছি খুব সাধারণভাবে। এখন যদি মনে হয় যে শরবত কেন লিখলাম, তো শরবত কি আমাদের পরিবেশের কি অন্তর্গত নয়? পরিবেশেরই তো অংশ নাকি? তাহলে সেটাও পরিবেশ থেকে আমরা পেয়েছি, সেটাও একটা পদার্থ, তারও ভর আছে, আকার আছে, আয়তন আছে, তাহলে সমস্যা নেই শরবত নিতে। আমরা জলটা নিয়েছি একই রকম, সেটাও পরিবেশের একটা অংশ। তো ব্যাপারটা হচ্ছে কি, এই শরবত যেটা আমরা সচরাচর খেয়ে থাকি, গরমের সময় তো বেশ ভালো লাগে, এই শরবতটাকে যদি আমরা দেখি সেটা কি কি দ্বারা গঠিত, বিভিন্ন জন বিভিন্ন কিছু দিতে পারে, কিন্তু মূলত যেটা আমি দিই, আমার কথা বলছি, জলের সঙ্গে চিনি দ্রবীভূত করি, আর তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস আমরা দিয়ে থাকি। তাহলে এই শরবতটা যে পদার্থটা আমরা প্রকৃতি থেকে পেয়েছিলাম বা নিচার থেকে পেয়েছিলাম বা আমার বাড়ি থেকে পেয়েছিলাম, সেই পদার্থের মধ্যেই দেখতে পাচ্ছি কি একাধিক বস্তু বা একাধিক পদার্থ একসঙ্গে মিশ্রিত অবস্থায় আছে। তাহলে এই শরবতটাকে আমরা কি বলবো? এই শরবতটাকে আমরা বলবো মিশ্র পদার্থ। তাহলে মিশ্র পদার্থ কাকে বলে? মিশ্র পদার্থ হলো যে একাধিক বিশুদ্ধ পদার্থের মিশ্রণে বা একাধিক বিশুদ্ধ পদার্থ একত্রে অবস্থান করে যে বিশেষ পদার্থ পাওয়া যায়, তাকে মিশ্র পদার্থ বলা হয়। ঠিক একই রকম ভাবে যেমন আমরা জলটা পাচ্ছি, যে বলি তো জল কি দ্বারা গঠিত? জলকে ভাঙলে কি আমরা বিভিন্ন আলাদা আলাদা পদার্থকে আমরা পাবো? তো দেখা গেল না, জল তো সেটা জলই। তাহলে জলের মতো আরো অনেক বস্তু আছে যেগুলোকে আমরা কি বলি? যেগুলোকে আমরা বিশুদ্ধ পদার্থ বলি। অর্থাৎ বিশুদ্ধ পদার্থ মানে কি? যে সমস্ত পদার্থ এককভাবে অবস্থান করে, একা একা অবস্থান করে। তাহলে এই যে মিশ্র পদার্থের কথা বললাম, তো মিশ্র পদার্থকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা একাধিক বিভিন্ন বিশুদ্ধ পদার্থ পাবো। আর বিশুদ্ধ পদার্থ কখন? যখন ওই পদার্থটা একাই অবস্থান করে কোনো একটা জায়গাতে। ঠিক, এইবার আমরা জলের বদলে আমরা অন্য কিছু নিতে পারতাম। সবাই একটু খেয়াল করে দেখি যে বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে আমরা যেমন জলটাকে নিতে পারছিলাম, আমরা অক্সিজেন গ্যাস যেগুলো আমরা শ্বাসকার্যের জন্য ব্যবহার করি সেটাও তো নিতে পারতাম। তাহলে অক্সিজেন যেমন বিশুদ্ধ পদার্থ, জলটাও বিশুদ্ধ পদার্থ। একই রকম ভাবে যেমন আমরা মিশ্র পদার্থ হিসেবে শরবত নিয়েছিলাম, তো একই রকম ভাবে এরকম অঙ্ক তো আমরা অনেকবার করে এসেছি, চায়ের মিশ্রণের অনুপাতের অঙ্ক। তা যদি আমরা আসাম চা, দার্জিলিং চায়ের মিশ্রণ যদি আমরা নিই, সেটা একটা মিশ্র পদার্থ। কিন্তু এরা দুজনেই বিশুদ্ধ পদার্থ হলে এর মধ্যে কিন্তু একটা ছোট্ট একটা পার্থক্য আছে, এটাই যে পরবর্তীকালে দেখা গিয়েছে যে জলকে যদি আমরা পুনরায় ভাঙি, তো জলকে ভেঙে হাইড্রোজেন পরমাণু ও অক্সিজেন পরমাণু পাওয়া যায়। আর একই রকম ভাবে অক্সিজেন গ্যাস যেটা আমরা শ্বাসকার্য চালাই, সেটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাই? শুধুমাত্র অক্সিজেন পরমাণু পাই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি,
যে যখন কোনো বিশুদ্ধ পদার্থকে যদি আমরা পুনরায় যদি আমরা ভাঙি এবং সেখান থেকে যখন আমরা পরমাণু লেভেলে চলে যাব, অর্থাৎ অ্যাটমিক লেভেলে যদি আমরা যাই এবং যদি আমরা দেখি যে একাধিক অ্যাটম আমরা পাচ্ছি, ভিন্ন ভিন্ন অ্যাটম আমরা পাচ্ছি, তখন সেই সকল বিশুদ্ধ পদার্থকে আমরা কি বলবো? সেই সকল বিশুদ্ধ পদার্থকে আমরা বলবো যৌগিক পদার্থ। আর যে সকল বিশুদ্ধ পদার্থকে ভাঙলে পরমাণু আকারে একই রকম পরমাণু পাওয়া যায়, ভিন্ন ভিন্ন পরমাণু পাওয়া যায় না, তাদেরকে আমরা বলবো মৌলিক পদার্থ। অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন গ্যাস সেটা হলো একটা মৌলিক পদার্থ, আর H2O বা জল সেটা হলো একটা যৌগিক পদার্থ। একই রকম ভাবে যেখানে আমরা শরবতটা নিয়েছিলাম, এই শরবতের ক্ষেত্রে অর্থাৎ এই মিশ্র পদার্থকে আমরা দুই রকম ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা সমসত্ব মিশ্রণ বলতে পারি, একটাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলতে পারি। আমরা দুটো ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে সমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মিশ্রণ হলো যেখানে ওই পদার্থগুলোর মিশ্রণের যে অনুপাত, সেই অনুপাতগুলো সমগ্র জায়গাতে একই রকম হবে। অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখি, এখানে জলের ভিতরে চিনির দানাগুলো যখন যেটা গুলে থাকে, তো চিনির দানাগুলো সমগ্র জায়গাতে সমানভাবে গুলে থাকে। এমনটা নিশ্চয়ই হয় না যে শরবতের উপরের অংশটুকু একটু বেশি মিষ্টি হয় অথবা নিচের অংশটুকু একটু কম মিষ্টি হয়, তা হয় কি? তা কিন্তু হয় না। অর্থাৎ শরবতটার সমগ্র অংশ একই রকমভাবে মিষ্টতা প্রদান করে থাকে। তো এক্ষেত্রে আমরা কি বলে থাকবো? এদেরকে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি কি? এখানে দার্জিলিং চা আসাম চা মিশে আছে, এটা বুঝতে পারলাম, কিন্তু সমস্ত জায়গাতেই যে দার্জিলিং চা এবং আসার চায়ের যে অনুপাত একই হবে তার কিন্তু কোনো মানে নেই। কোনো অংশে দার্জিলিং চা বেশি থাকতে পারে, কোনো অংশে আসাম চা বেশি থাকতে পারে, কারণ এটা দুজনে কঠিন পদার্থ এবং এদেরকে আমরা খুব সুন্দরভাবে একই অনুপাতে মিশ্রণে যে আমরা আনতে পারবো সেটা সম্ভব নয়। তা যেক্ষেত্রে কি হয় যে মিশ্র পদার্থের সমগ্র অংশে যদি ওই বিশুদ্ধ পদার্থের অনুপাত যদি একই না হয়, যদি ভিন্ন ভিন্ন হয়, তখন তাদেরকে আমরা বলে থাকি অসমসত্ব পদার্থ। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে খুব সাধারণভাবে পরিবেশ থেকে পাওয়া পদার্থকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। পরিবেশ থেকে পাওয়া পদার্থকে আমরা মূলত মিশ্র পদার্থ এবং বিশুদ্ধ পদার্থতে ভাগ করতে পারি, এবং এই বিশুদ্ধ পদার্থকে পরবর্তীতে আমরা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থতে ভাগ করতে পারি, এবং মিশ্র পদার্থকে আমরা একই রকমভাবে সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণে আমরা ভাগ করতে পারি। তাহলে সবাই আমরা একবার দেখে নিই এবং আমরা সেটাকে খাতাতে নোট করার আমরা চেষ্টা করব। আশা করি আমরা সকলে দেখে নিয়েছি। আচ্ছা, এছাড়াও পদার্থকে মানুষ আরো তিন ভাবে তারা দেখতে পেল। মিশ্র পদার্থ, বিশুদ্ধ পদার্থ তো ঠিক আছে, কিন্তু তারা এটাও দেখলো পরিবেশে যে সমস্ত পদার্থ পাওয়া যায় তারা মেনলি তিনটে রূপে অর্থাৎ ভৌত অবস্থাতে অবস্থান করে। কিরকম? তারা পদার্থকে তাদের ভৌত অবস্থা অনুযায়ী প্রধানত তিনটে ভাগে তারা ভাগ করলো। একটা ভাগকে তারা বললো কঠিন পদার্থ, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ। তো সচরাচর আমরা সকলে জানি কঠিন পদার্থ কাকে বলে, তরল পদার্থ কাকে বলে বা গ্যাসীয় পদার্থ কাকে বলে। তো কঠিন পদার্থ হলো তারাই যেখানে তার উপাদান কণাগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে। অর্থাৎ যদি আমরা বলি যে বরফের কথা, তো বরফের ক্ষেত্রে কি হয়? আমরা খুব সাধারণভাবে বলতে পারি যে বরফের ক্ষেত্রে জলের অণুগুলি বা H2 অণুগুলি একে অপরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায়, অর্থাৎ এটা যদি একটা জলের অণু হয়, তো প্রত্যেকটা জলের অণু একে অপরের সঙ্গে টাচ করে আছে অথবা জোটবদ্ধ অবস্থায় আছে।
যদিও তারা টাচ করে থাকে না, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, তা বোঝার সুবিধার্থে বলছি কি তারা টাচ করে আছে কঠিন পদার্থ। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, উপাদান কণাগুলি বা উপাদান অণুগুলি তারা টাচ করে থাকে না, কিন্তু তারা নিজেদের মধ্যে এতটা দূরত্ব তারা স্থাপন করে থাকে যেই দূরত্বের মধ্যে তাদের যে আন্তরাণবিক যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেগুলো সবসময় ক্রিয়া করতে থাকে। অর্থাৎ আমরা জানি যে নিউটনের সূত্র অনুযায়ী যে কোনো দুটি বস্তু বা যে কোনো দুটি কণা পরস্পরকে একে অপরের দিকে আকর্ষণ করে সরলরেখা বরাবর। তো এই থিওরিটা সবসময় অ্যাপ্লাই হতে থাকে কার ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে। ভালো করে খেয়াল করে দেখি, এদের মধ্যে কোনো টাচ নেই, অর্থাৎ তারা স্পর্শ করে নেই, কিন্তু তারপরে তাদের মধ্যে আকর্ষণ বলটা তাদের মধ্যে কাজ করে থাকে। তাহলে সেক্ষেত্রে গ্যাসীয় পদার্থ কাকে বলে, যখন কোনো পদার্থের উপাদান কণাগুলি এক অপরের থেকে এতটাই দূরত্বে থাকে, এতটাই দূরত্বের, অর্থাৎ টাচ তো করেই থাকে না, কিন্তু এতটাই দূরত্বে থাকে যে যাদের মধ্যে কোনো রকম আন্তরাণবিক অর্থাৎ অণু এবং অণুর মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল যেখানে কাজও করে না, তখন তাকে আমরা কি বলবো, গ্যাসীয় পদার্থ। অর্থাৎ এই ক্ষেত্রে উপাদান অণুগুলি এতটাই দূরত্বে আছে যে এই দূরত্বে তাদের মধ্যে কোনো রকম আন্তরাণবিক আকর্ষণ বিকর্ষণ বল নেই। তো তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা আসব, এবং আমরা সবাইকে অনুরোধ করছি যাতে তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আমি আরও উৎসাহ পাই তোমাদের সঙ্গে কেমিস্ট্রিটাকে নতুনভাবে শেখার জন্য। তাই সকলকে আবার ধন্যবাদ এবং আহ্বান জানাই পরবর্তী ভিডিও দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে।